নমস্কার। এসো গল্প পড়ির আজকের পর্বে আপনারা শুনতে চলেছেন সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি গল্প। হাড় হিম করা ভয়ের সঙ্গেই গল্পের পরতে পরতে জড়িয়ে রয়েছে নদী পাড়ের মাঝি মাল্লাদের অসহায় জীবন গাথা। সম্পূর্ণ আঞ্চলিক ভাষায় একটি গল্পকে উপস্থাপনা করা সহজ ছিল না, তবুও আমরা চেষ্টা করেছি নিজেদের সেরাটুকু দিয়ে লেখক শ্রী তন্ময় বিশ্বাসের এই গল্পটিকে একটি পরিপূর্ণ রূপ দেওয়ার। অনুরোধ রইল, গল্প শোনার পর অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। এই গল্প তাদের জন্য যারা আধুনিক উপকরণ ছাড়াই পেটের টানে রোদ বৃষ্টিকে উপেক্ষা করে জলের রূপালী ফসল তুলতে যায়। এই গল্প তাদের জন্য যারা দুই বাংলা স্মৃতি আঁকড়ে মহার্ঘ মাছটি খেতে খেতে পদ্মার স্বাদের অভাব টের পায়। এই গল্প তাদের পরিবারের জন্য যাদের আর বাড়ি ফেরা হয় না। হঠাৎ হারিয়ে যাওয়া মানুষটি অন্তহীনের ভরা গাঙে নিরন্তর জাল ফেলে চলে। আজকের গল্প পাঠে ইভান, সমগ্র পরিচালনা আবহ ও একটি বিশেষ চরিত্রে আমি প্রীতম, অন্যান্য চরিত্রে প্রভাকর, প্রবাল, অমিত, স্বস্তিক, রক্তিম, শ্রীরূপ, ব্রতদীপ, শিবম, সায়ন্তন ও আফরোজা। শব্দ সংযোজন অমিত, কভার ডিজাইনে অনির্বাণ। বিশেষ ধন্যবাদ ইমন সরকারকে গল্পের জন্য যথাযথ একটি গান তৈরি করে দেওয়ার জন্য। শুনতে থাকুন এসো গল্প পড়ির আজকের নিবেদন, লেখক শ্রী তন্ময় বিশ্বাসের কলমে, ইলিশ মারির গান। বিকেলের দিকে গাবতলির পশ্চিমের আকাশে প্রচুর মেঘ করেছে। আজ ভাসিয়ে দেবে মনে হচ্ছে। পূর্বে এই নতুন বর্ষার ঋতুতে সমগ্র মহল্লা সেজে উঠত দারুণ খুশিতে। নদী, নালা, খাল, বিল তপ্ত কটাহে কয়েক মাস তেতে পুড়ে নতুন বর্ষার জল পেয়ে ফুলে ডাগর ডোগর হয়ে উঠত। তার উপচে পড়া জলে যেমন প্রাক যৌবনের মৌতাত লেগে থাকত, তেমনি এদের অর্থাৎ এই জেলেদের চোখে ইলিশ ধরার রং লেগে যেত। সাংলো, বেড়জাল, চারপাটা, ডুববিন্তি, ভাষাবিন্তি এরকম হরেক রকম ইলিশ ধরার জাল ওদের উঠোনে গাছের ডালে শুকোতে মেলে দিত। গাব জাল দিয়ে সেই আঠা মাখিয়ে জাল রঙিন করত। কেউ কেউ তার পূর্বপুরুষের জাল ছোট মাকু দিয়ে ছেঁড়া বা ফুটো বোঝাতে তৎপর হয়ে উঠত। সেই গা আছে, জালও ঘরে খুঁজলে বেশ পাওয়া যাবে। তবে আগের সেই উদ্যম এবং উৎসাহ আর অবশিষ্ট নেই। কেউ কেউ পাত্তারি গুটিয়ে বাপ পিতামহের শেখানো বিদ্যা ফেলে শহরের দিকে চলে গেছে। নদীতে আর আগের মতন মাছ নেই। তবুও ক্রমশ ফাঁকা হয়ে আসা ওই মহল্লাতে কয়েক ঘর মানুষ এখনো সংসারের নদীতে লগি ঠেলে চলে। তাদের যে আর কোনো উপায় নেই। নদীর জোয়ার ভাটার সাথেই এদের জীবনের গতি ওঠা নামা করে। সামাদ বলে, মতিন একটু পা দাবড়ে হাঁটেক, আকাশ ভাঙি বৃষ্টি নামবে কি তোক। যা ধুলো উঠছে সালো চহিকি দেখা যায়। এই বিহালেই যেন সাঁঝের বেলা হয়ে গেছে। চলি এলাম তো, ওই যে মাদার গাছটা পাশ কাতালি মতির চাচার ঘরে চালা পড়ব। সবার সামনে ছিল সামাদ। সে হঠাৎ সভয়ে পিছনে সরে আসে। মতিন চমকে দাঁড়িয়ে পড়ে, সেই সাথে বাকিরাও। হরিহর বলে, কি হলো বক্কর? ওই যে ওই বেতের জোপের মধ্যে সে গেল। আলা, আর একটু হলে বাদিয়া ফেলতাম। সকলে একটু দেহে শব্দ করতে করতে চল দেখিনি। ওরাও ঠিক বুঝতে পারে প্রকৃতির রোষ, বৃষ্টি হবই, তাই গর্ত ছাইরা বাড়ায় পড়ছে। একটু পরে
সকলে মজিদ চাচার ঘরের সামনে এসে পড়ে। চারিদিকে ঘন অন্ধকার ছেয়ে ফেলেছে। পলকা বাঁশের কঞ্চির বেড়া সরিয়ে ওরা উঠোনে পা রাখে। মাটির নিকানো বারান্দা, উপরে খড়ে ছাওয়া মোটা পাকা বাঁশের খুঁটি, ঘরের পেছনে কলা গাছের ঝাড়, চালা ছাড়িয়ে কয়েকটি কচু পাতা উঁচু হয়ে ঝোড়ো বাতাসে নিশানের মতো উড়ছে। ঘরের পাশেই এক ঠেরে ছোট একটি রান্নাঘর, তার ওপাশে ভেঙে পড়া একটি বড় ঘর চোখে পড়ে। মজিদ চাচা ওই বারান্দায় বসে অজু সেরে নিচ্ছিল বদনা থেকে জল গড়িয়ে। ওদের আগমনে কিঞ্চিত মুখ তুলে বারান্দায় এসে উঠে বসার ইশারা করে নিজের কাজে মন দিল। মাগরেবের নামাজ শেষ হলে ওদের সামনে এসে বলে, তা তোরা হক করলে এই সময় কি ব্যাপার? হরিহর হাত কচলাতে থাকে। অভিজ্ঞ মজিদ চাচা বুঝে নিল যে কিছু একটা কথা ওদের পেটে বুড়বুড়ি কাটছে, কিন্তু সামনে বলতে বিশেষ বাধা ঠেকছে ওদের। সময় দিতে হবে কথার বুড়বুড়ি মুখ অবধি উঠাতে। সে হাঁক পারে, কি গো হুঞ্চ, ঘরের কুপি হেনে একটু দিয়া যাও, হরিহর আর সামাদ রাইছে, উঠতে পারবা? ঘরের ভেতর থেকে চাচি একটি কুপি নিয়ে লাঠি ঠুকঠুক করে বেরিয়ে এলো। চাচার থেকে বয়সে অনেক ছোট হলেও শরীরে যে মরণ রোগ বাসা বেঁধেছে তার সাথে যুঝতে থাকা এই চাচিকে দেখলে চাচার থেকেও বয়সে বড় লাগে। চাচার একটি ছেলে ছিল, নুরুল নাম। বিয়ের পরে পৃথক হয়ে গিয়েছিল। রান্নাঘরের পাশে ওই ভেঙে যাওয়া বড় ঘরে সে আর ওর বউ থাকত। হঠাৎ একদিন গা ছেড়ে কাউকে কিছু না জানিয়ে বউ নিয়ে কোথায় যে চলে গেল। চাচা অনেক খোঁজ নিয়েছিল। পড়শিরা অবশ্য বলা বলি করতো ভালোই হয়েছে, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। মতিনের একদিনের কথা মনে পড়ে চাচিকে দেখে। মতিন নুরুলের থেকে বয়সে বছর 6 বড়। একদিন পীর বাবার মেলা দেখে 3 ক্রোশ পথ হেঁটে ফেরার পথে প্রায় বাড়ির কাছে আসার পরে নুরুল হঠাৎ কেঁদে ওঠে। নুরুল ছিল চাচার কাঁধের ওপর বসে। কি রে বাপজান, কাঁদোস কেন? আমি তো বিস্কুট খামু, আমার নামে দাও বাবা, আমার বিস্কুট না পড়ে বাড়ি যাবো না, আমার নামে দাও। মতিন ভালোই জানতো চাচার পকেটে যা পয়সা ছিল মেলায় বেবাক শেষ করে দিয়েছে, কিন্তু ছেলের এই আবদারে সে হঠাৎ বলে ওঠে, হুঞ্চ, আমার পোলা এখন বিস্কুটের লাগান কান্দে, লোকে হুনলে খুব হাসব। চল তবে লইয়া আসি গে। মতেন, তুই বাড়ি চইলে যা, ওই তো তোগো ঘরের আলো দেখা যায়, তুই দৌড় লাগা, আমি এখানে খাড়াই আছি। মতিন বাড়ির কাছে পেছন ঘুরে দেখে চাচা আবার কাঁধে নুরুলকে নিয়ে উল্টো দিকে হাঁটা লাগিয়েছে। এর বহুদিন পরে একদিন দুপুরে সারা মহল্লা নুরুলের চিৎকারে ছুটে আসে। নুরুল তুমুল গালাগালি করে বলছে, আমি কষ্ট কইরা মাছ আনুম আর উনি লবাবের বিবি ভালো মাছ খান তুইলা রাখবো ওনার লবাবের লাগা কেন? হালা সোর, আমার আর আমার বিবির রক্ত চুইসা খাইতাছস। সবাই শুনে সারমর্ম যা বুঝল তা হলো নুরুল একখান বড় ইলিশ মাছ এনেছিল। চাচি সেটা রান্না করার আগে এক টুকরো ভাজা চাচাকে দিয়েছিল খাবার জন্য, আর একটা ঝোলের মাছ তুলে রাখছিল দুপুরের ভাতের সাথে দেবে বলে। চাচা নাকি বেগুন দিয়ে ইলিশের ঝোল খেতে খুব ভালোবাসত। নুরুলের বউ সেই দেখে ছুটে এসে তার স্বামীকে নালিশ করল। নুরুল তার মাকে চুলের মুঠি ধরে পাকঘর থেকে চেঁচামেচি করে ঠেলে ফেলে দিল। কোমরের হাড়ে ভারী চোট পেয়েছিল চাচি। চাচা বোবার মতো এই ঘরের তাওয়ায় চুপচাপ বসেছিল শুধু। দেখ হরিহর, তোরে আগাম একখান কথা কইয়া রাহি, আমি কিন্তু মাছ ধরতে যাতে পারুম না।
সেই নেশা আমার কাইটা গেছে। চাচার গভীর গলায় এই কথা শুনে মতিনের সম্বিত অতীত থেকে বাস্তবে ফিরে আসে। দিনের আলোর মতো পরিষ্কার করে বিদ্যুৎ খেলে যায়। অল্পক্ষণের মধ্যেই তীব্র শব্দে কাছাকাছি কোথাও বাজ পড়ে। কোনো ঘরে শাঁখ আর কাসরের আওয়াজ ওঠে। একটু পরেই উঠোনে বড় বড় ফোঁটায় বৃষ্টিপাত শুরু হয়। সকলে একটু বারান্দার ভেতরের দিকে সরে বসে। মাটি থেকে তপ্ত ঝাঁঝ আর সোঁদা গন্ধ ওঠে। মাতাল হাওয়া বয়ে যায়। ঘরের পেছনের কলা গাছের কচি কলা পাতাগুলো সেই বাতাসে মুখ ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে ভিজে ওঠে। আশেপাশের বড় বড় গাছের পাতাগুলো গুমোট গরমের হাত থেকে রক্ষা পেয়ে খুশিতে তার শাখা প্রশাখা কাঁপিয়ে সন্ধ্যাবেলার গ্রাম্য বধূদের ন্যায় গোধ হওয়া চান সেরে নেয়। কুপির শিখা একমাত্র সেই বাতাসে ভয়ে খুব কেঁপে ওঠে। চাচা হাতের চেটোয় আড়াল করে তার প্রাণ বাঁচায়। হরিহর এবার আর্তনাদের মতো করে বলে ওঠে, এমন কইরা এবার আমাকে ফিরাই দিও না চাচা, এই তোমার দুইটা পায়ে ধরি। আগের বারও তুমি আমাকে এক কথা কইয়া ফিরাই দিছিলে। এবার যদি কিছু না পাই আমাকে বউ চাওয়ার লইয়া গাঁ ছাড়তে হবে। মহাজনের ধার কাটছে গলা অবধি ডুববা। চাচা তুমি আমাকে শেষ ভরসা চাচা। আবার প্রবল শব্দে বাজ পড়ে। সেই শব্দের অনুরণন চাচার গলায় ফুটে ওঠে। সে বলে, তোদের এই হালের জন্য আমি দায়ী নেই, আমি ওই সবে আর নাই। তাছাড়া তোর চাচির অবস্থা দেখছস। খালেক, মতিন আর হরিহর ছলো ছলো চোখে ওই বৃষ্টির মধ্যেই দাওয়া ছেড়ে উঠোনে নেমে পড়ে। কিছু দূর গিয়ে কঞ্চির বেড়া ঠেলে বেরোবার আগে মতিন বলে, চাচা, নুরুলের সেই টুপা বিস্কুট কেনানোর দিন মনে পড়ে? আমি বাড়ি না যাওয়া অবধি তুমি মুখ ঘুরাবলাই। চাচা, আমার পোলা অনেক দিন ধইরা ইলিশ খাওয়ানোর জন্য কান্দে, আমি তো পারি নাই। তুমি কি এবার একটু? সকলে প্রত্যাশায় আবার মুখ ফিরিয়ে তাকায়। চাপা অন্ধকারপূর্ণ দাওয়াতে চাচার পাশে চাচির ছায়ামূর্তি কুঁজো হয়ে কোমর বেঁকিয়ে দাঁড়িয়ে আছে। ক্ষীণ স্বরে কি যেন একটা বলছে। প্রবল বৃষ্টির শব্দে স্পষ্ট কর্ণগোচর হয় না সেটা। ওরা গাছের মতন নিশ্চল দাঁড়িয়ে ভিজতে থাকে। একটু পরে চাচার উচ্চ কণ্ঠস্বর ভেসে আসে, হালারা আমারে না মাইরা শান্তি পাবিলা। আয়োজন করে এক জামু, তোর চাচির অনুমতি মিলছে। দিনের শেষে সূর্যি বসে পাটে, নাও ফিরাইয়া তাহারা নদীর ঘাটে। মনের কথা মন রে শুধায়, মনের কথা মন রে শুধায়, পাই না কোনো শীতল শীতল মনের কথা গাইছে কেন বল? শীতল শীতল মনের কথা গাইছে কেন বল? ও মাঝি রে, চক মাদারীপুরের ঘাট ছেড়ে কিছু দূর এগিয়ে যাওয়ার পর সামাদ নৌকার পাল যখন খুলে দেয় তখন বেলা বেশ পড়ে এসেছে। সম্মুখে নদীর জল ইতিমধ্যে কালচে রং ধরতে শুরু করেছে, আর পশ্চাতের জল রক্তরাঙা।
অর্থাৎ নৌকা সন্ধ্যের হাপুই বায়ু টানে পশ্চিম থেকে পূর্ব দিকে পালে ভর করে তরতর করে এগিয়ে চলেছে। এখন একটু জিরান পেল মতিন। লগি ঠেলতে হবে না, শুধু হালে বসে নৌকার মুখ মাঝে মাঝে ঘুরিয়ে দিলেই হবে। এখন খুব নতুন বর্ষার জলের টান, মধ্যে মধ্যে চোরা ঘূর্ণি আছে। সেই জায়গাগুলো পাশ কাটিয়ে না গেলে নৌকা উল্টে দেবে। ছইয়ের উপরে সামাদ বসে আছে। এখনো যেটুকু মরা আলো আছে, সেই আলোয় পথের নিশান বলছে। এরপরে নৌকো পাড়ের দিকে সরিয়ে নিয়ে যেতে হবে চোরা ঘূর্ণির ভয়ে। খালেক ছইয়ের ভিতরে একটা হ্যারিকেন জ্বালিয়ে রাতের রান্নার জিনিসপত্র গুছিয়ে রাখছে। নফরগঞ্জ পৌঁছে রান্না চড়াবে। কাছেই পাটাতনে বসে মজিদ চাচা পশ্চিমের দিকে মুখ করে মাগরেবের নামাজ সেরে নিচ্ছে। কেষ্ট সাংলো জাল পরিষ্কার করে গুছিয়ে রাখছে পাটাতনের এক পাশে। মজিদ চাচা ফেলতে বললে তবে ফেলবে। ইতিমধ্যে ছাদি জালে যে কয়েকটা ইলিশ উঠেছে তা বড় একটা সুবিধের ঠেকছে না কেষ্টর। এত আয়োজনের খরচাটাই হয়তো উঠবে না। তারপরে তো দিয়ে রেখে সারা বছরের লাভ। মনে হচ্ছে এবার সেই মোহনা অবধি যেতে হবে। কোথায় গেল সব রূপালী ফসলেরা? মকর পুজো দিয়েছে তো বেশ ভালো করেই। এখন এই অভিজ্ঞ মজিদ চাচাই ভরসা। চাচাকে সঙ্গে আনার মূল উদ্দেশ্য তার ইলিশ মাছ শিকারের অপরিসীম অভিজ্ঞতা। সেই 10 বছর বয়স থেকে নৌকায় করে মাছ ধরে বেড়াচ্ছে মজিদ চাচা। এখন বয়স ওই 3-20 পার করলেও শরীরে তেমন বার্ধক্য নেই। তবে মাছ ধরা ছেড়েছে বছর 5 হলো। কেষ্ট আর সামাদের পিড়াপিড়িতে ওদের সাথে সওয়ার হয়েছে। পরপর 3 বছর তেমন জুত না করতে পেরে সামাদ, কেষ্ট, মতিন, খালেক আর হরিহররা মহাজনের দেনায় গলা অবধি ডুবে আছে। তাই এই ইলিশের মৌসুমটাই ওদের হাতের পাঁচ। অবশ্য ওদের ধীবরদের গোটা মহল্লায় কেউ ভালো নেই। এই ইলিশ ধরার মৌসুমে গোটা বস্তিতে সারা পড়ে যেত মাছ ধরার তোড়জোড়ে। কোথায় যে হারিয়ে গেল সেই সব রূপালী ফসলের ঝাঁক কেউ জানে না। সেই সাথে ওদের কপালও পুড়েছে। কথায় বলে না, নদীর ধারে বাস, ভাবনা 12 মাস। তাই মিনতি করে অভিজ্ঞ মজিদ চাচাকে ওদের সঙ্গী হতে বলেছিল। লোকে বলে লোকটা জল দেখে সামান্য হাত ডুবিয়েই বলে দিতে পারে মাছের ঝাঁক কোন দিকে গেছে বা কত দূর যেতে হবে। মজিদ চাচা নামাজ সেরে বদনা থেকে জল গড়িয়ে মুখে ঢেলে কুলকুচি সেরে গলুয়ের দিকে এসে বসে। ঘোর সন্ধ্যা। আকাশে সবে 2-4টে তারা ফুটেছে। পাতলা মেঘের ফাঁকে এক চিলতে চাঁদের মলিন আলো। সেই আলো ইলিশের ঝাঁকের মতন ওদের সাথে লুকোচুরি খেলছে। দূরে নদীর দুধারে টিমটিমে কিছু আলো এতক্ষণ ওদের চোখে পড়ছিল। এবার আর কিছু নজরে আসে না। নিকষ আধারে আচ্ছন্ন। মনে হয় লোকালয় নেই। মতিন, লৌকো 2 সুতো সরায়ান পারের দিয়ে সমুদ্রে পালনামা হালায় বাতাস যা ছাড়ছে। চাচার হুকুম মতো মতিন লগি ধরে নৌকা বাঁয়ে ঠেলে পাড়ের নিকটবর্তী হয়। সামাদ পাল গুটিয়ে ছইয়ের ওপর থেকে নেমে এসে চাচার সামনে বসে বলে, চাচা তামুক খাবা? পৃথিবীর কঠিন আলো বাতাসে পুড়ে জীবনের দীর্ঘ সময় পার করা মজিদ চাচা তার কোচকানো গালে হাসির কুঞ্চন ফুটিয়ে বলে, হারামজাদা পিড়ি দেখাচ্ছে মানেই গল্প শোননের ধান্দা। যা শালা, কড়া করে তামুক সাজিয়ান। সামাদ উঠে ছইয়ের মধ্যে ঢোকে।
চাচা এবার জলের মধ্যে কবজি অবধি পাঞ্জা ডুবিয়ে কিছুক্ষণ রেখে বলে, কেষ্টা, পানির মধ্যে উল্টা টান আছে, সাথে পিচ্ছিল। এদিক দিয়া মাছ তো গেছে, তবে আরো বেশি একটু পিচ্ছিল হলে। কথা অসম্পূর্ণ রেখে হাত জলের মধ্যে থেকে তুলে নাকে শুকে বলে, গন্ধে তেমন মালুম হচ্ছে না, মনে হচ্ছে অনেকক্ষণ চলিয়ে গেছে। তুই সাংলো গুটিয়ে রাখ, এখন ফেললি কিছু পাবি না। কেষ্টা হাতের জাল পাটাতনে রেখে চাচার সামনে এসে লুঙ্গিটা গুটিয়ে পা মেলে বসে। সামাদ হাতের তালুতে হুঁকোর টিকের আগুন আড়াল করে এগিয়ে আসে, সঙ্গে খালেকও এসে বসে। চাচা হাত বাড়িয়ে হুঁকো নিয়ে খালেককে দেখে বলল, ইরে, আজ কি খাউন হব? কাঁধের গামছা দিয়ে মুখটা মুছে খালেক বলে, ভুনা খিচুড়ি চাপাই দেবনি, নফরগঞ্জ আসুক, আর ততক্ষণ বরং তুমি একখান জমাটি গপ্প শোনাও চাচা, ব্যাস ভূতের গপ্প। চোখ বুজে গুরুক গুরুক করে এক মনোরম টান দিয়ে গল গল করে ধোঁয়া ছাড়তে ছাড়তে চাচা বলে, শালার আমার ভূতের গপ্প শোনার বাই উঠেছে। বেশ বেশ, তা ও হরিহর, তুই কি করবি? আসবি নাকি হাল ধরে মতিনের লইগা বসে থাকবি? আমরা এইদিকেই থাই চাচা, তুমি একটু উঁচু গলায় কও, আমরাও শুনি। বেশ, দেখিস আবার ডরাস না। কি যে ভাবো চাচা, সেই বয়স কি আর আছে আমাদের? ভালা ভালা, তোর লাহান আমারও দুর্জয় সাহস ছিল রে, তবে সেই দিনের এই ঘটনা আমার পরাণে এখনো। যাই হোক, তোরা পীতাম্বরের কথা শুনছস? ও কমল খুড়ার বাপ জিলিস ধরতে গিয়ে বেবে পাগল হয়ে যায়। কমল খুড়ো তো তোমাদের লগে মাছ ধরতে গিয়ে শুনছি ডুববা। কথা শেষ করে না সামাদ। চাচা দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর হয়ে বলে, পাগল পীতাম্বর সাধে হয়লাই, সে যা দেখছিল আমরাও প্রথমে বিশ্বাস করিলাই। তার সাথে সঙ্গীরা একটাও জীবিত ছিল না। লৌকো বোঝাই করে ইলিশের বদলে সে সঙ্গীদের আধ খাওয়া পচা গলা লাশ নিয়ে গ্রামে আইছিল। তোরা তখনও মায়ের পেটে। পীতাম্বর তার মরা সঙ্গীর মাংস খুবলে খাচ্ছিল, আর সেই ভয়াবহ দৃশ্য না দেখলি সেই একই রকম বিপদের মুখে কমলের সাথে আমরাও পড়ছিলাম। সবই নিয়তি, নইলে কমলের অমন হবে কেন? তার লাহান আমাদেরও হতে পারত। চাচা চুপ করে পূর্বের সেই দগদগে স্মৃতির কন্দর থেকে সভয়ে গল্পের সুতো তুলে নেয়। চোখের তারায় ফুটে ওঠে বহু প্রাচীন কিন্তু স্মৃতিতে টাটকা ভয়ের জলছবি। নির্জন নদীর বুকে নৌকার গায়ে ছলাৎ ছলাৎ জলের শব্দ এক অপার্থিব পরিবেশ তৈরিতে চাচাকে সঙ্গত করে চলেছে। বর্ষার জল ভারে সিক্ত ছোট ছোট মেঘের আড়ালে লুকোনো চাঁদ তার মায়াবী জ্যোৎস্না পরিপূর্ণভাবে বিকশিত করতে পারেনি, তাই তার মুখ ভার। অন্ধকারের মধ্যে নির্জন মৃদু মন্দ গতিতে এগিয়ে চলা নৌকায় বসে আছে ওরা কয়েকজন। ছইয়ের মধ্যে সলতে কমানো একটি হারিকেনের শিখা থেকে থেকে কিসের তাড়নায় কেঁপে কেঁপে উঠছে। নৌকার গায়ে ছলাৎ ছলাৎ ধাক্কা মেরে যেন কথককে গল্প বলতে তাগাদা দেয় সদা চঞ্চল উর্মি। চাচা হুঁকোতে আর এক টান দিয়ে ধোঁয়া ছেড়ে গল্প শুরু করে। বুঝলি, আমার বয়স তখন এই সবে 20। আমরা মাত্র 4 জনে নাও ভাসাইলাম গাঙের পানিতে। তখন এত গাঁ গেরাম ছিল না নদীর পাড়ে পাড়ে।
বহু দূর যাওনের পর ঘাট বা হাটের দেখা মিলত। চারপাশে খালি জংলা নয়তো ফাঁকা মাঠান জমি বেবাক পড়ে আছে। কোথাও বা গাঙের ভাঙনে আধ ভাঙা কোঠা পাকা বাড়ি মাথা খাড়া করে শেষটুকু বাঁচানোর তাগিদে করালগ্রাহী স্রোতের লগে দিবারাত্র লড়াই চালাইছে। বেশ কয়েকদিন যাওনের পরে সেবার মরশুমে মাছ ধরছিলাম প্রচুর। তাও লোভে পইরা কেমন জানি নেশা চাইপা গেল আমাগো কচি মাথায়। নাও নিয়ে বহু দূর চলি গেলাম। পথে যেসব হাট পড়ছে সেখানে মাছ বিক্রি করছি, সবার কাছেই মেলা টেকা। তখনই সব সাংলো জাল টাল ছিল না, মরা কোটাল ছিল, তাই ভোলা জাল বিছিয়েছিলাম। রেতের দিকে স্রোতের টান যখন খামতির দিকে, আমি আর কমল জাল গুটোতে লাগলাম। সেই লম্বা জাল গুটিয়ে প্রায় শেষ করে আনছি, কমল কইল, কিরে মজিদ, এত ভারী লাগে কেন? হালে ছিল 3 করি। সেন তা জুলডে কয়, যা তো সালো, মনে হয় জব্বর মাছ উঠছে। এন্তাজু লাগায়ে এসে হাত লাগায়। বিজন নদীর বুকে শুধু আমাদের নৌকো। শুক্লপক্ষের অষ্টমী তিথি ছিল। চারিদিক ধপ ধপ করছে চাঁদের আলোয়। পাড়ের থেকে অল্প তফাতে 5 সুতো বাম ধার দিয়ে ধীরে ধীরে আমাদের নৌকো চলছিল। সামনে একটু দূরেই পাড় থেকে একটা বিরাট পাকুড় গাছ মাথা ঝুঁকিয়ে নদীর পানিতে যেন এক মনে নিজের মুখ দেখছিল। এলো বাতাসে তার পাতাগুলো খুশি মনে কত কথা যেন বলে চলছিল জোনাকির সাথে। ওই গাছের দিয়ে তাহাতেই তোদের কাছে মিছা কবলা। বুকের ভিতরটা কেমন জানি ছ্যাত কইরা উঠল। একটা চাপা আতঙ্ক যেন মনের গহীন থেকে বাড়াইয়া আইল। হঠাৎ কমল কইল, কিরে মজিদ, কি দেখিস ওইদিকা? নে জাল কোটা। আমরা 3 জনে জাল যখন পাটাতনে টাইনা তুললাম, দেহি মাছ লাই, শুধু বালিশ আর ভাঙা কলছি। তুলো ভিজে বেশ ভারী হয়েছে, তাই এত ওজন মনে হয়েছিল। কিন্তু এইসব এখানে আইলো কি কইরা? পারে শ্মশান মশান আছে নাকি? নৌকা কিছুটা আগাইছে ওই গাছের দিকে। আমরা 3 জনে পাটাতনে বসে হঠাৎ দেখি 3 করি হাতের লগি দিয়া কি যেন বারে বারে ধাক্কা দিতেছে। সুধাই, কিরে কি ঠেলস? খুব কাছেই পার থেকে বিকট স্বরে একপাল শিয়াল ডাইকা রাতের প্রথম প্রহরের জানান দিল। তোরা শুনলে হয়তো এখন আমোদ পাবি। আমিও গাঁ গেরামের পোলা, শিয়ালের ডাক বিস্তর শুনছি, কিন্তু ওই দিনের ওই ডাক আজও ভুলতে পারিলাই। বুকের রক্ত যেন ঠান্ডা করে দিছিল। কমল লগি দিয়ে ধাক্কা দিতে দিতে বিরক্তির সুরে কইল, আর কস না, যত ঠেলি হালা মরাটা ঠিক লৌকার কাছে চইলা আসে। আর হালা এত জলে ভাষা মরা আইলো কোত্থেকা, সেটাই তো বুঝতেছি না। আমরা 3 জনে চমকে দ্রুত লৌকোর কানার ধরে নিচের দিকে চাইতেই মেরুদণ্ড দিয়ে যেন ঠান্ডা শিলা বৃষ্টির শিল নেমে গেল। মেলা লাশ, সব সাদা কাপড়ে মুড়ে পানিতে ভাসাই দিচ্ছে। চাইর দিয়ে যত দূর দেখা যায় শুধু সাদা কাপড়ে ঢাহা দেহ পানিতে ভাসতেছে। ঢেউয়ের তালে তালে পানিতে ডুবে আবার জায়গা ওঠে। মাথার উপরে পূর্ণ চাঁদ, সেই জ্যোৎস্নায় এবারে স্পষ্ট দেখতে পারতাছি সব।
শুধু মনে ধন্দ লাগে। কই এতক্ষণ তো এইসব ছিল না, আইলো কোথেকা? তিন করি যতবার লগি ঠেলে সরাইয়ে দেয়, একটা দেহ সরে এসে সেই জায়গা নিমেষে দখল কইরা লয়। একটু একটু করে আমাদের লৌকো পাকুর গাছের দিকে এগিয়ে যায়। একটা মোটা ডাল অনেকটা নদীর দিকে আগাইয়া আইছে। গাছের নিচে চাপ চাপ অন্ধকারে শুধু জোনাকির দল। গাছের তলা দিয়ে যাওনের সময় আমার চোখ হঠাৎ উপরে ডালের দিকে যায়। এক জমাট কালো ন্যাংটা মানুষ যেন উবু হয়ে বসে আছে। লৌকো সেই ডালের তলা দিয়ে যাওনের সময় সেই মূর্তি কেমন ঘাড় ঘুরাইয়া দিল। আমি ভয়ে ফ্যাস ফ্যাসে গলায় কমল রে কইলাম, কমল ওই ডালে কে বইসা আছে দেখ। বাকিরা তখন পানির ওই মরাগুলো নিয়ে ব্যস্ত ছিল। লৌকো সেই ডাল ছেড়ে কিছুটা আগায় গেছে। বাকিরা আমার কথা শুনে পেছন ঘইরা ডালের দিকে তাহানোর আগেই পানিতে প্রবল শব্দ উঠল, যেন কেউ ওই ডাল থেকে নিচে পানিতে ঝাঁপ দিল। তিন করি কয়, ব্যাপারটা কি কি হইতাছে এসব? আমাদের মধ্যে কমল ছিল একটু বয়সে প্রবীণ। সে কইল, আমি জলে নামি, লাশগুলান ঠেলে সরাই না দিলি এইভাবে আর বেশি দূর আগাতে পারবো নি। লুঙ্গি কোমরে কষে পেঁচায়ে কারো উত্তরের তোয়াক্কা না করেই দিল পানিতে ঝাঁপ। তিন করি আমি আর এন্তাজুল লগি দিয়ে লাশ সরাইয়া কিছুটা সাহায্য করবার চেষ্টা করতে লাগলাম। কমল অনেকগুলো মরা জড়ো করে কাঁধে ভাসাইয়া দূরে ঠেলে আবার বাকিগুলা নিয়ে যাচ্ছে। বেশ কিছুটা যাওয়ার পরে কি খেয়ালে আমি আবার ওই ডালের দিকে তাহালাম। সেই মূর্তি আবার বসে আছে। গাছের পাতার ফাঁক গলে ছুঁয়ে পড়া জোছনায় দেখলাম তার সারা গা ভেজা। করিম লাশ গুলান কাঁধে কইরা ভাসাইয়া ওইদিকে লইয়া যাচ্ছে দেখা চিৎকার কইরা উঠলাম। আমার চিৎকারে বাকিরা আমার চোখের দিকে তাকাইয়া বুঝা গেল আমি কোন দিয়ে দেখাচ্ছি। আমরা তিনজন এবার স্পষ্ট দিলাম ওই মানুষ কমলের দিকে ঝাঁপ দিল। আতঙ্কে আমাদের গলা বুইচা গেছিল। তৎক্ষণাৎ এক অমানসিক আর্তনাদে কান আমাদের ছেড়ে যাওয়া দাহিল। নদীর পানিতে প্রবল আলোড়ন তুলে এক সময় সব স্তব্ধ হয়ে গেল। আমরা তিনজনে ভয়ে পাথরের মতন বসেছিলাম। চাচা চুপ করে। তার গলার মোটা দড়ির মতন শিরা প্রবল উত্তেজনায় রক্তস্রোত প্রবাহে আরো স্ফীত হয়ে উঠেছে। হাতের হুঁকো মুখে ধরে খুব আস্তে টান দিল। এবারে সে ধোঁয়া ছাড়ল দীর্ঘশ্বাসের মতো খুব মন্থরভাবে। বাকিরা বেশ বুঝতে পারল চাচা এখনো গল্পে বর্ণিত জায়গায় মানস ভ্রমণে আছে। সেই স্মৃতি তার স্নায়ুতে এখনো পূর্বের মতন চাপ সৃষ্টি করছে। চাচা ধীরে ধীরে হুঁকোটি পাটাতনের গায়ে একটু কাত করে বসিয়ে ক্লান্ত স্বরে বলল, আমরা বেশ কিছুক্ষণ লৌকো লয়ে দাঁড়াইছিলাম। যদি কমলের মাথা পানির নিচ থাইকা ভাইসা ওঠে, ওর মতন পাকা সাঁতারু এইভাবে, কিন্তু কমল তো ডুবে মরে লাই। ওরে পিশাচ ধরছিল। এক দমকা বাতাসে ওই পাকুর গাছে যেন খুশির হিল্লোল জাগলো, যেন অনেক দিনের প্রতীক্ষার অবসান হয়েছে। তিন করি আমারে কুনুই দিয়া গুঁতা দিয়া কয়,
আর দাঁড়ানো নিরাপদ লয়। ওই দেখ আবার লাশ জমতে শুরু করেছে। লগি টান সকলে, নইলে। সত্যি তিন করি ঠিক কইছিল। ধীরে ধীরে সেই সাদা কাপড়ে মোড়া লাশগুলো এগিয়ে আসছিল আমাদের লৌকোর পানে। আমরা জোরে জোরে লগির ধাক্কা মেরে আগাতে শুরু করি। আবার একপাল শেয়াল ডাইকা ওঠে। এ ডাক তো সুবিধা লয়, ওর তো এত জলদি শেষ হওয়া লয়। আবার গা শিরশির করা এলো বাতাস বয়ে গেল আমাদের শরীরের উপর দিয়ে। ঠিক তখনই জ্যোৎস্না ধবল বেজন নদীর বুকে আমাদের হাত পা পেটে সেঁধিয়ে গেল বুক ফাটা এক চিৎকারে। আমারে নিয়ে যা, ওরে ওরে তোরা চলে যাসনি, আয় আয়, এই দেখ আমি তোদের কোমল। দূরের ডালে উবু হয়ে বসে আছে দুজন নগ্ন মানুষ। ওরকম বসে থাকা এ পৃথিবীর জ্যান্ত সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। পাতার ফাঁক গলে ঝরে পড়া চাঁদের আলোয় পরিষ্কার একজনকে চিনতে পারলাম, আমাদের কমল। দুজনে ঝপাস করে আবার পানিতে ঝাঁপ দিল। এক পানির ঢেউ দ্রুত আমাদের লৌকর দিয়ে আগাইতে থায়। আমরা সেদিন উন্মাদের মতো লৌকো চালায় আল্লাহর অশেষ মেহেরবানিতে ঘুর পথে দেশে ফিরে আসি। এরপর থেকে আমি খুব দূরে আর কোনোদিন লৌকো নিয়ে বাড়াইনি। আজ তোদের জন্য অনেকদিন পরে এত দূরে আলাম। তোর বুড়ি চাচির অসুস্থ অবস্থায় ফালায় এসে মনে হচ্ছে ভালা করলাম লাই। চাচা গল্প শেষ করে উঠে ছইয়ের ভিতরে ঢুকে গেল। সেখান থেকে সে বলে উঠল, নফরগঞ্জ আইলে তুইলা দিস, এখন একটু গড়াবো। নফরগঞ্জ ঘাটে আরও অনেক নৌকো বাঁধা ছিল। এই মৌসুমে অনেকেই মাছ ধরতে বেরিয়েছে। এখানে একটু বিশ্রাম নিয়ে আবার রাত থাকতে নৌকা ছেড়ে দেবে যে যার মতন। হ্যারিকেন লম্ফ আর মানুষের কথাবার্তায় জমজমাট ঘাট। কিছুক্ষণ আগে চাচার গল্পে যে ভয়ের আবহ দমবন্ধ পরিস্থিতি হয়েছিল, মানুষের মিশ্র কথায় হল্লায় নিমেষে যেন দূরে সরে গেল। মনে হতে লাগলো চাচা বোধহয় ভুল দেখেছে, ভুল বুঝেছে। ঘাটে বাঁধা নৌকোর গলুয়ে বসা এক লোক ওদের নৌকো ঘাটের দিকে আসতে দেখে প্লুতো স্বরে হাঁক পারে, গাবতলিন হাতে কারা আছে গা? মজিদ চাচা। নৌকো ততক্ষণে ঘাটের এক ফাঁকা জায়গায় এসে পড়েছে। ওই লোকটি দুটো নৌকো টপকে আমাদের নৌকোয় এসে বলে, মাছের গুণিন গাবতলির মজিদ চাচা। ওদের কথায় চোখ কচলাতে কচলাতে চাচা মাথা নিচু করে ছইয়ের ভেতর থেকে বাইরে বেরিয়ে ওদের সামনে এসে দাঁড়ায়। বলে, তুমি কেডা? আমি পেল্লাপ কৈবর্ত। বাপ ঠাকুরদার মুখে আপনার অনেক সুনাম শুনছি, তাই সাক্ষাৎ করতে ইলুম। আপনি শুনছি এ জল দীক্ষায় কইতে পারেন মাছের গতিবিধি? হ্যাঁ। চাচা ম্লান হেসে লোকটির মাথায় হাত বুলিয়ে বলে, বেশি শুনছ, আমার ওইসব ক্ষমতা লাই। ল্যাংটা বয়স থেকে নদীতে মাছ ধরছি, তাই কিছু কিছু লোকের থেকে অনেক ভালা ভালা জ্ঞানের কথা শুনছি। সেই থেকেই যা শিখনের শিখছি। একটা কথা মনে রাখো, ঝাটকা ইলিশ বেশি ধরবা না। অগো বাড়তে না দিলে একদিন গাঙে আর ইলিশ পাবা না। মোটামুটি 500 গ্রাম ওজন হলে বুঝবা মাছ পরিণত হয়েছে। এখন ধরন যায়। আসি বাবজান, ভালো থাইকো। চাচা আর কথা না বলে নৌকো থেকে নেমে পাড়ের দিকে চলল। অন্ধকারে
আর কিছু দেখা গেল না। হরিহর বলে ওঠে, এ খালেক, তুই রান্না জোগাড় শুরু করে দে, আজ একটু জলদি শুয়ে পড়তে হইবে, অনেকক্ষণ লৌকো বইছি রে। এরপরে ওই লোকটির দিকে তাকিয়ে বলে, তা তুমি কি আমাকে লগে খাবা? আরে লা, আমরা একটু পরেই লুকা ছাড়ুম, অনেকক্ষণ আগে আইছিলাম। কোন দিকে যাবা? এই তোমরা যেদিক ঠিক আইলা, এইবার বাড়ি যাওখানে দৌলতপুর। কোনোদিন আইলে খবর দিও, আমার নাম তো শুনলা, পেল্লাদ। কথা শেষ করে লোকটি আবার নৌকো টোপকে নিজের নৌকোতে চলে গেল। বেশ কিছুক্ষণ পরে ওরা সকলে খেয়ে পাটাতনে গামছা বিছিয়ে শুয়ে পড়ল। ছইয়ের মধ্যে রইল শুধু মজিদ চাচা। হঠাৎ হরিহর আর মতিন শুনতে পায় কে যেন ওদের নাম ধরে ডাকছে আর গায়ে ধাক্কা দিচ্ছে। চোখ মেলে তাকাতেই দুজনে দেখল মজিদ চাচা কেমন যেন উদ্ভ্রান্ত দেখাচ্ছে। চোখের দৃষ্টি দূরে জলের দিকে। লৌকো ছাড় ছোড়ারা, লৌকো ছাড়, মাছের ঝাঁকের গন্ধ পাইছে, পানিতেও হাত ডুবাইয়া ওদের উপস্থিতি মালুম করছি। ওঠ 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 ওঠ, লগি ঠেলে আরো আগাইয়া চল, ওদের ধরতে হইব। ইলিশের কথায় কিছুক্ষণের মধ্যে সকলে নৌকো ভাসায়। নৌকোর একদম সামনের মুখে মজিদ চাচা বসে মাঝে মাঝে হাত ডুবিয়ে জলের স্পর্শ নিচ্ছে। দূরের দিকে তাকিয়ে বাতাসে নাক টানে আর বলে, আরো জোরে লগি ঠেল, এখনো মেলা দূরে। আকাশে মরা জ্যোৎস্না, জল ভরা মেঘের আর দেখা নেই। তবে এই চাঁদের আলো কেমন যেন হলদে। নদীর তীরে আর লোকালয় চোখে পড়ে না। নদীতেও অন্য নৌকোর অস্তিত্ব নেই। বেশ অনেকটা পথ আসার পরে চাচা বলল, 5 সুতো লৌকো বামের দিকে নিয়ে যা, বাতাসের গন্ধ ওই দিকে বেশি। আবার বেশ কিছুটা যাবার পরে দূরে দেখা যায় এক ঝাঁকড়া গাছ নদীর দিকে ঝুঁকে আছে। হঠাৎ বিড়বিড় করে চাচা বলে, ওই কেউ ডাহে না? কানের কাছে হাতের চেটো ধরে মনোযোগ দিয়ে কিছু শোনার চেষ্টা করে সে। তারপর অস্ফুট স্বরে বলে, ওই দেখ, আবার ডাকলো আমার নাম ধইরা, মজিদ। সামাদ, খালেক, কেষ্ট আর মতিনের গা শিরশিরিয়ে উঠল এই কথা শুনে। হরিহর বলে উঠল, কি আবল তাবল কথা কও চাচা, এই গাঙের কাছে তোমারে কে নাম ধরে ডাকবা? আরে ওই মতিন, লগে দিয়ে এইটা সরা, কেষ্ট সঙ্গের মতো বসে না থাইকা হাত লাগা। দূরের ঝাঁকড়া গাছটা এবার বেশ নিকটে চলে এসেছে। পাকুড় গাছ, বেশ ডালপালা মেলে অনেকটা জায়গা জুড়ে নদীর ধারে নির্বাক হয়ে বসে আছে। এলোমেলো বাতাসে গাছের পাতাগুলো তিরি তিরি কাঁপছে। মতিন এবার চরম ভয় পেয়ে ঢোক গিলে বলল, এটা তো লাশ, লগি দিয়ে ধাক্কা দিতে চিত হয়েছে। আমাদের সকলের এবার মেরুদণ্ড দিয়ে যেন হিম স্রোত নেমে গেল। চাচার গল্প তবে কি সত্যি? কিন্তু চাচা ওরকম করছে কেন? এক নাগাড়ে বিড়বিড় করছে আর মাথার চুল ধরে টানছে, আর উদ্ভ্রান্ত লাগছে। সামাদ চাচার পিঠে হাত দিয়ে বলল, চাচা কি হয়েছে, অমন করো কেন? বিস্ফারিত চোখে ভয়ে ছিটকে সরে গিয়ে বলে, কমল আমারে মাফ কর, তোর টাকার লোভে বিশেষ কর এটা 3 কোটির বুদ্ধি ছিল। সামাদ দেখে মজিদ চাচার চোখ লাল টকটকে হয়ে গেছে। সামাদ আবার এগিয়ে যেতেই নৌকোর একদম কিনারে সরে গেল চাচা, পাগলের মতো প্রলাপ বকতে বকতে। আমি পাপ করছি, আমি এক কাতরে পানিতে চাইপা ধরিলাই,
ওই ওই হালারে এন্তা চুলো ছিল। আমার ছাইরা দে, আমার ছাইরা দে, আমার পঙ্গু বিবি খান আমি না থাইলে তোর ওই পাপের টেকা আমরা কেউ ভোগ করতে পারিলাই, কেউ ভোগ করতে পারিলাই। তিন করি আর এন্তা চুল বাদ পইরা মরছে। আমারও শরীরটা ভালো লাই। ও কমল, কমল, কমল আমাকে ছাইরা দে, কমল আমাকে ছাইরা দে, কমল আমাকে ছাইরা দে, আমাকে ছাইরা দে। নৌকোর চারপাশে শয়ে শয়ে মৃতের দেহ জমতে শুরু করছে। কেষ্ট, মতিন আর হরিহর লগি দিয়ে সরিয়েও জায়গা করতে পারে না। খালেক এবারে চিৎকার করে ওঠে, আঙুল দিয়ে জলের উপরে বর্ধিত পাকুড়ের ডালটার দিকে নির্দেশ করে। নৌকো ধীরে ধীরে সেই ডালের নিচ দিয়ে এগিয়ে যেতে থাকে। হঠাৎ সমগ্র গাছে যেন ঝড় ওঠে, ঝড়ের মাতন। গাছের বাকি ডাল আর পাতাগুলো প্রচণ্ড শব্দ করে কাঁপতে থাকে, শুধু ওই একটি ডাল বাদে। ওরা স্পষ্ট দেখতে পেল 3 নগ্ন মানবের মূর্তি উপু হয়ে বসে আছে ওই স্থির ডালটিতে। চোখে তাদের আদিম জিঘাংসার অগ্নি, সমগ্র গা ভিজে। তৎক্ষণাৎ বিরাট এবং বিকট স্বরে একপাল শেয়াল ডেকে ওঠে। ওই ডাল পেরিয়ে নৌকো অল্প কিছুটা এসেছে। এবার মূর্তিবৎ ওই 3 জনে একসাথে ডান হাত বাড়ায়। ওদের মধ্যে একজন অপার্থিব স্বরে বলে ওঠে, মজিদ, এই মজিদ, আমাকে ফেলে যাস নে, আয় 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 না, আমাকে পাশে আইসা বয়, আয়। কথা শেষ করেই 3 জনে জলে ঝাঁপিয়ে পড়ে। প্রবল ঘূর্ণি ঢেউ তুলে অজস্র লাশ 2 পাশে ছিটকে দিয়ে তীরের মতন ওদের নৌকোর দিকে এগিয়ে আসতে থাকে। ঠিক তক্ষুনি আর্তচিৎকার করে পিছুতে গিয়ে জলে পড়ে যায় মজিদ চাচা। অজস্র লাশের মধ্যে নাকানি চুবানি খেতে থাকে আর চিৎকার করে রাতের নিস্তব্ধতাকে ভেঙে খান খান করে দেয়। ঘটনার আকস্মিকতায় মূর্তিবৎ সকলে বসেছিল। এমন ভয় ওরা জীবনে অনুভব করেনি। নিমেষে মজিদ চাচাকে কিছুতে জলের ভেতরে টেনে নিয়ে যায়। কিছুক্ষণ পরে সম্বিত ফিরে পেলে ওরা আর অপেক্ষা করে না, আবার লাশ জমতে শুরু করেছে। ওরা খুব জোরে নৌকা বাইতে শুরু করেছে। পেছনে খুব ক্ষীণ গলার আওয়াজ ভেসে আসে, আমারে ফেলাই যাস নে, আমারে ফেলাই যাস নে, আমারে ফেলাই যাস নে। ওরা ফিরে এসে বৃদ্ধা চাচিকে সত্যি কথাটা বলতে পারেনি। চাচি এই নির্মম সত্য সহ্য করতে পারত না। চোখের সামনে আর একটা মৃত্যু দেখার মতো মানসিক জোর ওদের আর অবশিষ্ট ছিল না। চাচির কোমরে একদম বল নেই। কোমর ভাঁজ করে লাঠি ভর করে খুব কষ্টে চলাফেরা করে। ওরা একদিন পর একটা বড় ইলিশ মাছ আর কিছু টাকা চাচিকে দিয়ে বলে, চাচা মাজার শরীফ দেখতে গেছে, তোমারে ভালো কইরা থাকতে বলেছে, যে জলদি আইয়া পড়বা, পুরো কিছুর দরকার পড়লে আমারে কইবা। দুপুরে লাঠি ঠুকঠুক করে চাচি ওদের গাবতলির ঘাটে আসে। বিরাট ঘোড়া নিম গাছের তলায় গাছের গায়ে হেলান দিয়ে হরিহর, মতিন আর খালেক বসেছিল। কেষ্টা আর সামাদ হাটে গেছে। দূরে নদীর স্রোত দুপুরের রোদের গয়না পরে চকচক করছে। সেই চকচকে রোদ এপারকে সংবাদ বিনিময় করেই আবার ওই পারে ছুটে চলেছে নিরন্তর। তার দুদণ্ড বসার বিরাম নেই। চাচি বহু কষ্টে লাঠি নামিয়ে মাটিতে পা ছড়িয়ে বসে বলে, তোর চাচা বেগুন দিয়া ইলিশ মাছের ঝোল খুব ভালো খায়। এত বড় মাছখান রাঁধছি,
কিন্তু খাওয়ানোর মন চাচ্ছে না। বাবারা, তোর চাচা সত্যি আইব তো? বহু কষ্টে নিজের মনকে শক্ত করে মতিন বলে, চাচি খুব রোদ উঠছে, তুমি ঘরে যাও, খাইয়া শুইয়া থাকো গা। ভাইব না, চাচা ঠিক আইব, তোমারে ছাইড়া সে বেশি দিন থাকতে পারবে না। আকন্দ হাতি সুঁড় কাটা নোটের ঝোপের মাঝ দিয়ে পায়ে চলা মেঠো পথে চাচি লাঠি ঠুক ঠুক করে তার ঘরের দিকে এগিয়ে চলে। খেজুর আর তাল গাছের ফাঁক দিয়ে ক্রমেই তার এগিয়ে যাওয়ার ছবিটি ছোট হতে হতে দৃষ্টির সীমার একদম বাইরে চলে যায়। দিনের শেষে সূর্যি বসে পাটে, নাও ফিরাইয়া দাঁড়াও নদীর ঘাটে। মনের কথা মন রে শুধাই, মনের কথা মন রে শুধাই, পাই না কোনো শীতল শীতল মনের কথা গাইছে কেন বল, শীতল শীতল মনের কথা গাইছে কেন বল, ও মাঝি রে। শুনছিলেন লেখক শ্রী তন্ময় বিশ্বাসের কলমে একটি গল্প, ইলিশ মারির গান। আমাদের কাজ আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। পরের দিন আবার আমরা ফিরে আসছি নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।